শ্রীমৎ স্বামী শাস্ত্রানন্দ মহারাজ তার কাছ থেকে আজকের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কয়েকটি আবৃত্তি শুনে নেব। থেকে নিচ্ছি মহারাজ। ওম নমো ভগবতে রামকৃষ্ণ। মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বাষ্পানন্দজি মহারাজ। সভাগৃহে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী কালাতীতানন্দজি মহারাজ। তাঁদের চরণে আমার ঘনিষ্ঠ প্রণাম জানাই। এছাড়াও মঞ্চে আছেন আমাদের এই একাডেমির প্রিন্সিপাল ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজ এবং আমাদের প্রধান অতিথি খুবই কাছের লোক আমাদের বিপ্রদাস দাস, শ্রী বিপ্রদাস ভট্টাচার্য। এই প্রতিষ্ঠানের মাস্টারমশাইরা আছেন, শিক্ষাকর্মীরা আছেন এবং ছাত্ররা রয়েছে। রবীন্দ্রনাথের জন্মদিন আমরা প্রতি বছরই পালন করি এবং আমাদের জীবনে এই দিনটা, বিশেষত বাঙালির জীবনে এই দিনটা একটা আলাদা আবেদন রয়েছে। আমাদের মনে পড়ে, আমার মনে হয় এখানে যারা বয়স্করা রয়েছে তারাও আমার সঙ্গে একমত হবেন যে এই দিনটায় জোড়াসাঁকোতে আমাদের যাওয়ার একটা খুব ব্যাকুলতা থাকতো। একটা সময় আমিও গিয়েছি এবং পরবর্তীকালে অবশ্য একটা সময় বাংলা একাডেমি চত্বরেও অনুষ্ঠান শুরু হয়েছিল, তা সেখানেও আমাদের যাওয়ার সুযোগ থাকতো। জোড়াসাঁকোতে এই দিনে যাওয়া বা বিশ্বভারতী শান্তিনিকেতনের এই দিনে যাওয়ার মধ্যে একটা আলাদা আমাদের ভেতরে একটা আলাদা আবেগ কাজ করে বাঙালির ভিতরে। কিন্তু রবীন্দ্রনাথের যে লেখা, সে লেখাগুলো তো শুধুমাত্র বাঙালিদের জন্য নয়, এর মধ্যে একটা আন্তর্জাতিক আবেদন আছে, বা বলা যেতে পারে দেশ কাল নিরপেক্ষ একটি আবেদন রয়েছে। তোমরা যেমন এখানে, ছাত্রদের উদ্দেশ্যে বলছি, দাদি তোমরা যেমন এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছো, তোমরা নিশ্চয়ই জানো যে রবীন্দ্রনাথও কিন্তু এরকমই একটি আশ্রমিক শিক্ষা প্রতিষ্ঠান শুরুর পরিকল্পনা করেছিলেন। মুখ্যত তাঁরই উদ্যোগে বিশ্বভারতী মানে শান্তিনিকেতনের যে ব্রহ্মচর্য আশ্রম সেটি তৈরি হয়েছিল। যদিও শান্তিনিকেতনের স্থানটির আবিষ্কার বা সেটিকে গড়ে তোলার কাজ সেটা কেবল তাঁর হাতে হয়েছে সেরকম নয়, কিন্তু এই একটি আশ্রমিক শিক্ষা প্রতিষ্ঠান তাঁরই হাতে তৈরি হয়েছিল। আশ্রমের রূপ ও বিকাশ বলে তাঁর একটি প্রবন্ধ আছে, বা শান্তিনিকেতন যে প্রবন্ধাবলী আছে সেটি যদি পড়া যায় তাহলে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথের মধ্যে ভারতের এই যে সনাতন আধ্যাত্মিক প্রশিক্ষণ ব্যবস্থা সেটির প্রতি কত আস্থা ছিল এবং সেটিকেই তিনি আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। এই দিক থেকে রবীন্দ্রনাথ নিঃসন্দেহে ভারত ঐতিহ্যের মূর্ত বিগ্রহ রূপে আজও আমাদের সামনে, পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছেন। আজকের পরিস্থিতি তোমরা শুনেছ, তোমরা সবাই জানো যে একটু অন্যরকম আমাদের দেশে। বেশ কিছু বছর পরে প্রতিবেশী একটি দেশের সঙ্গে ভারত যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং বস্তুতপক্ষে একটি অন্যায়ের প্রতিবাদ করবার জন্যই আজকে দেশকে মাথা তুলে দাঁড়াতে হয়েছে। আমার খুব মনে পড়ে যায় রবীন্দ্রনাথের একটি বিখ্যাত লাইন, বিখ্যাত কয়েকটি কবিতার লাইন, যেখানে রবীন্দ্রনাথ খুব স্পষ্ট করে এই জাতীয় যে প্রতিবাদ তার পক্ষে এসে দাঁড়িয়েছিলেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন জীবনের শেষ পর্বে, বলে যাব দানবের মূঢ় অপব্যয় গ্রন্থিতে পারে না কবু ইতিহাসে শাশ্বত অধ্যায়। এই রকম দানবীয় শক্তির যে আগ্রাসন বা ব্যবহার, সেটি যে মানুষের সভ্যতাকে নষ্ট করে দিতে পারে সেটি তিনি সেই সময় স্পষ্ট ঘোষণা করেছিলেন এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রয়োজন রয়েছে সেটিও তাঁর কণ্ঠে সেই সময়ে একাধিকবার আমরা শুনতে পেয়েছি। রবীন্দ্রনাথের বহু কবিতার মধ্যে তাই এই আত্ম অধিকার প্রতিষ্ঠার
যে সাহসী পদক্ষেপ, সেই পদক্ষেপ গ্রহণের জন্যে উপযুক্ত একটা দৃঢ়তা আমরা কিন্তু পেয়েছি। এটি আজকের দিনেও আমাদের খুব স্মরণীয়। আজকে যে আবৃত্তি নয়, এটি কবিতা পাঠ, যে কবিতাটি পাঠ করব, এই কবিতাটি লেখা হয়েছিল যখন প্রথম মহাযুদ্ধ চলছে, সেই সময়টায়, প্রথম মহাযুদ্ধের সময়। এবং তিনি লিখেছিলেন এই কবিতাটি শ্রীনগরে বসে। জম্মু কাশ্মীরের যে রাজধানী শ্রীনগর, সেই শ্রীনগরে বসে লিখছেন। বুঝতেই পারছ সেই সময়ে শ্রীনগর অনেক শান্ত ছিল, কিন্তু আজকে তা বড় অশান্ত। তা সেই সময়ে শ্রীনগরে বসে ভূস্বর্গের যে অপূর্ব চিত্র তার চোখের সামনে ফুটে উঠেছিল, সেটি তিনি প্রকাশ করেছিলেন। এই কাব্যে আরও একটি কবিতা আছে, যেটি এখানে আমি বলছি না, আজকে আরেকটা জায়গায় বলবো বলে ঠিক করেছি, সেটা বিদ্যালয়, সেইখানে সেই কবিতাটি পাঠ করবার চেষ্টা করব। সেখানে কিন্তু তিনি মহাযুদ্ধ বা যুদ্ধের প্রেক্ষিতে মানুষের জীবনের যে রুখে দাঁড়ানো, মানুষের জীবনের যে জয়যাত্রা, তার কথা বলেছেন। আর এই কবিতাটি কিন্তু ভূস্বর্গের পরিবেশকে নিয়ে তার লেখা, যে পরিবেশকে আজ নষ্ট করার ষড়যন্ত্র করেছে কিছু অবাঞ্ছিত মানুষ, এবং তাকে ফিরিয়ে আনার জন্যই আবার নতুন করে এই জাতীয় সংগ্রামে আমাদের দেশকে নিয়োজিত হতে হয়েছে। এটি বলাকা কাব্যগ্রন্থের 36 সংখ্যক কবিতা। কবিতাটি পরবর্তীকালে বলাকা কাব্যগ্রন্থের নাম কবিতা রূপে চিহ্নিত হয়েছে, অর্থাৎ কবিতাটির নাম বলাকা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোত খানি বাঁকা, আঁধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে। অন্ধকার গিরিতট তলে দেওদার তরু সারে সারে মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে কুমরি। সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপ্সর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরি গিরিশ্রেণী তন্তে মগন, শিহরিল দেওদার বন। মনে হলো এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরুশ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি। ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা, আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিবাগী। বাজিল ব্যাকুল বাণী
নিখিলের প্রাণে হেথা নয়, হেথা নয় আর কোনোখানে। হে হংস বলাকা, আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা। শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে, শূন্যে জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল। তৃণদল মাটির আকাশে পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কি জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা। দেখিতেছি আমি আজি এই গিরিরাজি, এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়। দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হইতে অজানায়। নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। শুনিলাম মানবের কত বাণী, দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে। অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ভাই আলো অন্ধকারে। কোন পার হতে কোন পারে ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখারে গানে। হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। ধন্যবাদ।